আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এ.কে.এম. গোলাম সারোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অ্যাপ্লিকেশন সিকিউরিটি ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো আমার দুটো প্রেজেন্টেশন হবে। প্রথম প্রেজেন্টেশনটা বিএনডিএ নির্দেশিকা সংক্রান্ত। তো বিএনডিএ নির্দেশিকার একটা কপি আপনারা ইতিমধ্যে ফোল্ডারে পেয়েছেন। তো ওইটারই একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিব যে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের নির্দেশিকায় আসলে কী বলা আছে বা কার কী দায়িত্ব ডিস্ট্রিবিউশন করা আছে। আর সেকেন্ড যে প্রেজেন্টেশনটা হবে সেটা হবে যে বিএনডিএর যে স্ট্যান্ডার্ডসগুলো, সেই স্ট্যান্ডার্ডসগুলো সম্বন্ধে আমি একটা সংক্ষিপ্ত ধারণা দেব। তো আমি আমার প্রথম প্রেজেন্টেশনটা শুরু করছি। তো বিএনডিএ নির্দেশিকার এটা অনলাইনে আমাদের পাবলিশ অবস্থায় আছে, সেটা বিসিসির ওয়েবসাইট এবং আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে আছে। তো এটার অনলাইন লিঙ্কটা আমি আমার প্রেজেন্টেশন স্লাইডে দিয়ে দিয়েছি। তো এটা গেজেট আকারে পাবলিশ হয়েছিল 2019 সালের 24 জুলাই তারিখে। তো আমরা আমাদের আলোচ্য সূচিগুলো একটু দেখি। প্রথমেই থাকবে বিএনডি নির্দেশিকার প্রধান উদ্দেশ্য সমূহ, যে কেন আসলে বিএনডি নির্দেশিকাটা প্রণয়ন করা হয়েছিল। তারপরে এখানে দুইটা কমিটির কথা বলা আছে, একটা আছে বিএনডি বাস্তবায়ন কমিটি এবং আরেকটা আছে বিএনডি কারিগরি কমিটি। তো সেই কমিটিগুলোর কার্যপরিধিগুলো আমরা একটু সংক্ষেপে দেখব। এবং দ্বিতীয়ত থাকবে যে কারিগরি কমিটির দায়িত্ব এবং কার্যাবলী, এবং সর্বশেষ মন্ত্রণালয় বা বিভাগ তাদের আসলে বিএনডি নির্দেশিকা প্রতিপালনের জন্য কি কি দায়িত্ব রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো আমি নির্দেশিকার প্রধান উদ্দেশ্য সম্বন্ধে একটু আলোচনা করতেছি। প্রথমেই বলা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সমূহ এগুলোর জন্য তথ্য উপাত্তের যে নিরবিচ্ছিন্ন সংযোগ এটা যেন নিশ্চিত করা হয়। তো তথ্য উপাত্তের নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা বলতে বোঝানো হচ্ছে যে একটা সিস্টেম যেন একটা সিস্টেমের সাথে এপিআই মাধ্যমে ইন্টিগ্রেটেড থাকে। তো আমাদের সরকারি যেসব সংস্থাগুলো আছে এদের মধ্যে এখনো যেসব তথ্যগুলো নাগরিকদের জন্য খুব দরকারি, সকল তথ্য আসলে এখনো এপিআই মাধ্যমে পাওয়া যায় না। তো এইটা যেন পাওয়া যায় বা এটা যেন নিশ্চিত হয়, সেই কারণেই আসলে আমাদের এই নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য বলা হয়েছে। তো আমি যদি একটা স্যাম্পল এক্সাম্পল দিই যে আসলে আমরা এটা এখনো ফুললি অ্যাচিভ করতে পারিনি, সেটা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে নিতেই বলবো, খুব সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। এক্সাম্পলটা হলো সকল নাগরিকের জন্য বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভাগ, জেলা, উপজেলা বা যে তথ্যগুলো আছে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এই তথ্যগুলো বাংলাদেশ ব্যুরো যে সাইট সেই সাইটে আমরা পাবো। কিন্তু কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি এপিআই মাধ্যমে ডাটাটা কনজিউম করা দরকার পড়ে, এই ডাটাটা আমরা এখনো কিন্তু পাই না। কিন্তু প্রত্যেকটা নাগরিক অ্যাপ্লিকেশনের জন্য বা সিটিজেন সার্ভিসের জন্য এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো এটা জাস্ট একটা এক্সাম্পল যে আসলে আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, আমরা এগিয়েও যাচ্ছি, কিন্তু তারপরে আমাদের এখনো কিছু ল্যাকিংস রয়ে গেছে। তো সেই ল্যাকিংসগুলো যেন মিট আপ করতে পারি, সেই জন্যই আসলে আমাদের এই নির্দেশিকাটা। তো আমি দ্বিতীয় উদ্দেশ্যটা বলতেছি যে সকল জাতীয় সেবা এবং তথ্যের মধ্যে সহজে ইন্টারকানেকশন এস্টাবলিশ করা। তো জাতীয় সেবা এবং তথ্য, এখানে দুইটা টার্মের কথা এখানে বলা হচ্ছে। তো আমি যদি একটু বলি, জাতীয় সেবার একটা উদাহরণ আমি দিচ্ছি এবং তথ্যের একটা আমি উদাহরণ দিচ্ছি। তো জাতীয় সেবার উদাহরণ বলতে আমি বুঝাচ্ছি প্রথমে একটা এক্সাম্পল যে আমাদের নাগরিক যে তথ্য বা এনআইডি যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন সিস্টেমটার কথা আমি বলতেছি। এবং জাতীয় সেবা যদি বলি সেটাকে আমরা বলতে পারি যে এনআইডি সার্ভিসের যে ভেরিফিকেশনটা, নাগরিকের ভেরিফিকেশনটা, সেটাকে বলতে যাচ্ছি। তো আপনারা সবাই পরিচয়ের কথা শুনেছেন এবং পরিচয় সম্বন্ধে আমাদের একটা আলাদা স্লটও আছে প্রেজেন্টেশনে, সেখানে আমরা বিস্তারিত দেখবেন। কিন্তু এখানে যেটা আমি বুঝতে যাচ্ছি যে এই যে এনআইডি সার্ভিস বা এনআইডি এবং একজন নাগরিকের যে তথ্য, এই দুটার যে ইন্টারকানেকশন সেটা কিন্তু এখন সিমলেসলি হচ্ছে, দ্যাট মিন্স এপিআই এর মাধ্যমে হচ্ছে। এটার জন্য আসলে ম্যানুয়াল কোনো ভেরিফিকেশন দরকার পড়তেছে না। তো এই ধরনের যত ধরনের আসলে নাগরিক সেবাগুলো আছে সেগুলো যেন ইন্টারকানেক্টেড অবস্থায় থাকে এপিআই এর মাধ্যমে, সেটাই আসলে নিশ্চিত করার কথা বলা হচ্ছে। আমি যদি বলি যে পাসপোর্ট আমরা এখন অনলাইনে ভেরিফাই করতে পারি না, বা একজন কৃষককে যদি আমরা যাচাই করতে চাই সেটা আমরা এখন যাচাই করতে পারি না, বা আমরা যদি একজন শিক্ষককে যাচাই করতে চাই, প্রাথমিক শিক্ষক হোক বা মাধ্যমিক শিক্ষক হোক, এগুলো আমরা এখন যাচাই করতে পারি না। এই জিনিসগুলো যদি যাচাই করতে পারি বা এই জিনিসগুলো যেন অনলাইনে অ্যাভেলেবল হয়, সেটাকে আসলে এখানে ফোকাস করা হয়েছে। তৃতীয় যে পয়েন্টটা আছে যে সকল জাতীয় এবং নাগরিক সেবা সময় সমন্বয়ের ক্ষেত্রে একটা হলিস্টিক অ্যাপ্রোচ হিসেবে কাজ করা। তো এখনো আমরা আসলে সকল সমন্বয় আমরা করতে পারিনি। আমি এখানে সিম্পল আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা আসলে টেক্সটগুলোর সাথে এক্সাম্পলগুলোকে রিলেট করতে পারেন। তো কি ধরনের একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরেন
যখন একজন এমপ্লয়ি অথবা একজন চাকরি প্রার্থী যখন পুলিশ ভেরিফিকেশন দরকার পড়ে, সেটা চাকরি প্রার্থী হতে পারে, সেটা পাসপোর্টের জন্য হতে পারে। পুলিশ ভেরিফিকেশন একটা বড় সিস্টেম। তো পুলিশ ভেরিফিকেশনের সময় বিভিন্ন তথ্য নেওয়া হয়, সেখানে এনআইডি থাকে, এডুকেশনাল ইনফরমেশনগুলো থাকে, বা আরো অনেক তথ্যগুলো থাকে, জন্ম নিবন্ধন থাকতে পারে। এই সকল তথ্যগুলো কিন্তু একজন পুলিশ ভেরিফিকেশন যখন হয়, তখন একজন পুলিশের এসআই থাকে বা যে এএসআই থাকে, যে এগুলো যাচাই করে, তার জন্য আসলে জিনিসটা অনেক কমপ্লেক্স বা কাম্বারসাম হয়ে যায়। যে সে আসলে কি করে, বিভিন্ন জায়গায় যেতে হয়। তার হয়তো শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার জন্য তাকে হয়তো ভার্সিটি লেভেলে যেতে হচ্ছে, বা মাধ্যমিক স্কুলগুলো বা কারিগরি বোর্ড সেগুলোতে যাওয়া লাগতেছে। কিন্তু সে কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে পারতেছে না, এক্সেপ্ট বর্তমানে এনআইডি ছাড়া। পাসপোর্টে চাইলে আসলে আমরা এখন ভেরিফাই করতে পারছি না অনলাইনে। এই জিনিসগুলো যেন আসলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হিসেবে কাজ করে, সেই কারণে আসলে আমাদের এই 3 নম্বর পয়েন্টটা বলা হয়েছে। তো 4 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে যে তথ্য উপাত্তের আন্তঃপরিবাহিতা। এটা আসলে ইতিমধ্যে বেশ কয়েকবার বলা হয়ে গেছে যে গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করার সহায়তা করা, সেটা আমরা এখানে বলতেছি। 5 নম্বর বলা হচ্ছে যে সেবা প্রক্রিয়া সহজীকরণ। এটা গভর্নমেন্টের একটা উদ্যোগ, যে সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন। এটার ক্ষেত্রে আমাদের যে বিএনডিএ প্ল্যাটফর্ম বা আমাদের যে ন্যাশনাল ই সার্ভিস বাসের কথা আমরা বলতেছি, সেই ই সার্ভিস বাসটা আমরা ইউজ করতে পারি। সর্বোপরি সর্বশেষ যে পয়েন্টটা বলা হচ্ছে যে এই সকল ডেটা যদি আমরা রিউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দ্বৈততা পরিহার হবে এবং আমাদের অবশ্যই সময় এবং খরচ দুটোই আমরা হ্রাস করতে পারবো, যাতে সরকারের ব্যয় সাশ্রয় হবে, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমি আমার পরবর্তী স্লাইডে চলে আসলাম। বিএনডিএ বাস্তবায়ন কমিটি, এটা একটা হাই লেভেল কমিটি। তো এই হাই লেভেল কমিটিতে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় এবং সংস্কার সচিব স্যার সভাপতি হিসেবে আছেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এখানে আছেন। তো আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমি বাস্তবায়ন কমিটির কার্য পরিধি একটু সংক্ষেপে আলোচনা করব। তো বাস্তবায়ন কমিটির প্রথম যে পয়েন্ট, সেটা হলো যেহেতু একটা হাই লেভেল কমিটি, তারা আসলে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দিবে। তো সেই স্ট্র্যাটেজিক দিক নির্দেশনাগুলোর ভিতরে অন্তর্ভুক্ত আছে বিভিন্ন ধরনের নির্দেশনা, গাইডলাইন, বা এই যে আমরা ডিজিটাল সার্ভিস অ্যাক্টের কথা বলতেছি, এই ধরনের যে অ্যাক্ট বা গাইডলাইনগুলো প্রণয়ন হবে, সেই জিনিসগুলোকে আমরা এখানে বলা হচ্ছে যে আসলে বাস্তবায়ন কমিটি এই ধরনের দিক নির্দেশনাগুলো দিবে। তারপরে এই সকল দিক নির্দেশনাগুলোর পরিপ্রেক্ষিতে যেসব কাজ করতে হবে, সেগুলো নিয়েও আসলে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম এখানে পরিচালনা করা হবে, সেটা এখানে বলা হচ্ছে। এবং তৃতীয় যে পয়েন্টটা বলা হচ্ছে যে বিএনডিএ যে সকল স্ট্যান্ডার্ডগুলো আমরা দ্বিতীয় স্লাইডে দেখব, দ্বিতীয় প্রেজেন্টেশনে দেখব, যে এখানে স্ট্যান্ডার্ড, গাইডলাইন বা মূলনীতি যেগুলো বলা হচ্ছে, সেগুলো সকল মন্ত্রণালয় বা বিভাগগুলো আসলে সঠিকভাবে মেনে চলতে পারতেছে কিনা। তো যদি কেউ মেনে চলতে না পারে, সেই ক্ষেত্রে কোথাও যদি কোনো প্রবলেম পরিলক্ষিত হয়, সেই প্রবলেমগুলো সমাধান করার জন্য তারা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। চতুর্থ যে পয়েন্টটা বলা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের ডিজিটাল আর্কিটেকচার। এখন পর্যন্ত প্রথম যে প্রেজেন্টেশনগুলো থেকে আমরা সবগুলো বলতেছি যে ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, কিন্তু এই পয়েন্টটাতে একটু ভিন্ন কথা বলা হচ্ছে যে মন্ত্রণালয় ডিজিটাল আর্কিটেকচার। তো মন্ত্রণালয় ডিজিটাল আর্কিটেকচার এটা কি, সেটা যদি আমি সংক্ষেপে বলি। এক একটা মন্ত্রণালয়ে দেখা যায় আসলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসলে পুরো মন্ত্রণালয় চালানো সম্ভব না, সেখানেও মাল্টিপল অ্যাপ্লিকেশন চলে। তো এইখানে একটা মন্ত্রণালয়ে যেসব অ্যাপ্লিকেশনগুলো চলতেছে, সেই সকল অ্যাপ্লিকেশনগুলো যেন আবার নিজেরা যদি কথা বলার দরকার পড়ে, তারা যেন নিজেরা ইন্টারঅপারেবল হয়, সেই জিনিসটাকে আসলে এখানে ফোকাস করা হচ্ছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে খাদ্য অধিদপ্তরের যে খাদ্য ব্যবস্থা একটা সিস্টেমের কথা একটু আগে আলোচনা করা হয়েছিল, সেখানে একটা কৃষকের ডেটাবেস তৈরি হয়েছে। এখন খাদ্য মন্ত্রণালয় যদি অন্য কোনো দপ্তর বা অন্য কোনো বিভাগ যদি এই ডেটাবেসটা ইউজ করতে চায়, সেটা যেন তারা ইউজ করতে পারে, এটাকে নিশ্চিত করার কথাই বলা হচ্ছে বেসিক্যালি। দ্যাট মিন্স ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের সাথে মন্ত্রণালয় ডিজিটাল আর্কিটেকচারের পার্থক্যটা হলো, ন্যাশনালটা হলো সব মন্ত্রণালয় বা বিভাগ লেভেলে, দ্যাট মিন্স অ্যাক্রস দ্য মিনিস্ট্রি। আর মন্ত্রণালয় ডিজিটাল আর্কিটেকচার হলো ইন্টারনাল, দ্যাট মিন্স একটা মন্ত্রণালয়ের ভিতরে যে সকল অ্যাপ্লিকেশন চলবে, তারা যেন নিজেরা ইন্টারঅপারেবল হয় এবং বিএনডিএ যেসব গাইডলাইনগুলো আছে সেগুলো যেন মেনে চলে। 5 নম্বর পয়েন্টে বলা আছে যে বিএনডিএ ফ্রেমওয়ার্কের বাৎসরিক মনিটরিং এবং অগ্রগতি, এটা রেগুলার বেসিসে চলতেছে। তারপরে বলা হচ্ছে যে নাগরিক সেবাগুলো যেন ইন্টারঅপারেবল হয় এবং গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা যেন মেনে চলে। কারণ এক একটা মন্ত্রণালয় এক ধরনের সেবা দিয়ে থাকে। তো এই যে সেবাগুলো দেওয়া হচ্ছে, এই সেবাগুলো যেন নিজেরা যেগুলো রিলেটেড, সেগুলো যেন একটা অপরটার সাথে কথা বলতে পারে এপিআই এর মাধ্যমে,
সেটাকে নিশ্চিত করার কথা বলা হচ্ছে। আর তাছাড়া আমরা একটু পরে যেটা দেখবো কারিগরি কমিটি। তো বিএনডি এর কারিগরি কমিটি যে সকল সুপারিশ প্রণয়ন করবে সেগুলো যেন বাস্তবায়ন কমিটি অ্যাপ্রুভ করে দেন, সেটা বাস্তবায়ন কমিটির একটা কার্যকরীর অংশ হিসেবে থাকতেছে। তো আমি আমার পরবর্তী স্লাইডে চলে আসলাম, বিএনডি এর কারিগরি কমিটি। তো বিএনডি কারিগরি কমিটির সদস্য এগুলোতে আমি গেলাম না, কারণ এখানে বিসিসি এবং এটু এর যারা টেকনিক্যাল সদস্য তারাই থাকতেছেন এবং সভাপতি হিসেবে থাকতেছেন আমাদের নির্বাহী পরিচালক স্যার। কারিগরি কমিটির দায়িত্ব এবং কার্যাবলীগুলি আমি একটু সংক্ষেপে আলোচনা করি। যে বাস্তবায়ন কমিটির যে সিদ্ধান্ত এবং নির্দেশনা সেগুলো প্রতিপালন করার জন্য কারিগরি কমিটিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকবে। তো এটা কিরকম হতে পারে? তো আমরা বাস্তবায়ন কমিটির বেশ কয়েকটা মিটিং হয়েছে, তো সেই সকল মিটিংয়ে বেশ কিছু বিএনডি এর গাইডলাইন সংক্রান্ত বা বিএনডি স্ট্যান্ডার্ড সংক্রান্ত নির্দেশনা এসেছে। তো সেই নির্দেশনাগুলো কিন্তু আসলে বাস্তবায়ন কমিটি পালন করতেছে না, সেই নির্দেশনাগুলো পালন করতেছে আসলে কারিগরি কমিটি বা টেকনিক্যাল কমিটি। তো এখানে এটাই বলা হচ্ছে যে বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তগুলো আসলে কারিগরি কমিটি যেন ঠিকমতো পালন করে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে আসতেছে যে সকল মন্ত্রণালয় বা বিভাগের ডিজিটাল আর্কিটেকচার বাস্তবায়নে সহায়তা করা। তো এটা কিরকম হতে পারে? তো মন্ত্রণালয় বা বিভাগের যে ডিজিটাল আর্কিটেকচার হবে সেটার মেইন উদ্যোগটা আসলে মন্ত্রণালয় থেকে নিতে হবে। কারিগরি কমিটি সেখানে একটা এসএসটি ভূমিকা বা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেমন এখানে 4 ধরনের ডিজিটাল আর্কিটেকচার রিভিউর কথা বলা আছে: বিজনেস, ডেটা, অ্যাপ্লিকেশন, আর্কিটেকচার। তো এই যে 4 ধরনের আর্কিটেকচার আছে এগুলোর রিভিউর জন্য কারিগরি কমিটি সহায়তা করবে। তো এখানে একটা সহায়ক ভূমিকা পালন করবে কারিগরি কমিটি। তাছাড়া বিএনডি এর সকল মান এবং নীতিমালা বাস্তবায়ন হচ্ছে কিনা বা সকল মন্ত্রণালয়গুলো ঠিকমতো আসলে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারতেছে কিনা সেটার একটা যাচাইয়ের কাজ থাকে এবং যাচাই করার পরে যদি কোনো কোথাও সমস্যা পরিলক্ষিত হয় সেখানে সংশ্লিষ্টদেরকে একটা পরামর্শ প্রদান করবে। আর 4 নম্বরটা ইতিমধ্যে আমাদের করা আছে যে বিএনডি যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো আমাদের পোর্টাল bnda.gov.bd, আমি আবার বলছি bnda.gov.bd এই পোর্টালে হালনাগাদ অবস্থায় আছে এবং সেগুলো কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রকাশ করা হয়েছে। আর তাছাড়া কিছু রেগুলার অ্যাক্টিভিটি আছে, যেমন ধরেন বাস্তবায়ন কমিটির নিকট একটা মাসিক প্রতিবেদন দেওয়া দরকার হয়, বা কোনো মন্ত্রণালয় যদি কোনো একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে বিএনডি সার্টিফাইড বা বিএনডি কমপ্লাই করতেছে কিনা সেটা মেনে চলার জন্য কারিগরি কমিটি বা বিসিসির কাছে আসতে হবে ভেটিং এর জন্য। তো আমি আমার পরবর্তী স্লাইডে চলে আসতেছি। এটাই আমার প্রথম প্রেজেন্টেশনের মোটামুটি শেষ স্লাইড বলা যায়। যে আমি এখানে এখন বলবো যে মন্ত্রণালয় বা বিভাগ সমূহ বিএনডি পালন করার জন্য কি কি ভূমিকা পালন করবে। তা আমি আবারও বলতেছি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের ডিজিটাল আর্কিটেকচার বাস্তবায়নের জন্য সেই মন্ত্রণালয় থেকে ইনিশিয়েটিভটা আসতে হবে। তো সেই মন্ত্রণালয়ের যিনি প্রধান তাকে আসলে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এছাড়া প্রত্যেকটা মন্ত্রণালয় বা বিভাগে একজন বিএনডিএ ফোকাল পয়েন্ট এবং বিএনডিএ অল্টারনেটিভ ফোকাল পয়েন্টের নির্ধারণ করা হয়েছে, তারাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমে আমি বলি যে বিএনডিএ অনুসরণ ক্রমে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তার মানে প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবে তাকে আসলে এই দুটো নিতে হবে যে বিএনডিএ অনুসরণ ক্রমে একটা আইটি রোডম্যাপ বানাতে হবে এবং সেই আইটি রোডম্যাপ বানানোর পরে সেই আইটি রোডম্যাপ অনুযায়ী যেন আইটি কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তো আইটি কার্যক্রমের মধ্যে কি থাকতেছে? বেসিক্যালি 2 ধরনের। একটা হবে যে নতুন যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা হবে বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রকিউর করা হবে তখন যেন বিএনডিএ কমপ্লাই করে কাজগুলো করা হয় সেই জিনিসটা একটু বলে দিতে হবে। এবং আমার পরবর্তী স্লাইডে দেখব যে এক্সিস্টিং যে সকল অ্যাপ্লিকেশন আছে যেখানে যদি কোথাও কোনো ছোটখাটো চেঞ্জ থাকে বা চেঞ্জ করা দরকার পড়ে বিএনডিএ কমপ্লাই করার জন্য সেই চেঞ্জগুলো আমরা করে ফেলব। আর তাছাড়াও বাস্তবায়ন কমিটির যে সকল সিদ্ধান্ত থাকবে সেই অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানে কিছু কাজ করতে হবে, সেটাও আসলে মন্ত্রণালয় বিভাগের দায়িত্বের মধ্যে পড়তেছে। আর এছাড়া হিসাবে প্রদান করার ক্ষেত্রে বিএনডি অনুসরণ করা বা আন্তঃপরিবাদ নিশ্চিত করা সেটার কথা আমি ইতিমধ্যে বলেছি। আচ্ছা, তো এখানে প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে এই স্লাইডে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু আমাদের স্ট্যান্ডার্ডগুলো কন্টিনিউয়াসলি বা ডে বাই ডে আপডেট হচ্ছে, তো যে আইটি রোডম্যাপ প্রণয়ন করা হবে সেই আইটি রোডম্যাপটাকেও আসলে আমাদের বিএনডি এর সাথে সাথে আপডেট রাখতে হবে। এই আপডেট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রস্তুতকৃত রোডম্যাপ এবং ডিজিটাল আর্কিটেকচারগুলো ইলেকট্রনিক্যালি সিকিউরিটির মাধ্যমে সংরক্ষণ করতে হবে। আর যেহেতু বিএনডি একটা নতুন কনসেপ্ট এখনো স্টিল বলা যায়, কারণ হলো যে এখনো বিএনডি ফুল ফেজে চালু হচ্ছে না, তো এই চালুর একটা অংশ হিসেবে আসলে আমাদের আজকের ওয়ার্কশপ।
তো এই ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে সরকার হয়তো কোনো ইনসেন্টিভের ব্যবস্থা করতে পারে বা কোনো পুরস্কারের উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার অনুসন্ধান নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য রোডম্যাপ প্রণয়ন করার জন্য বিসিসির কাছে আসতে হবে সম্মতি বা ভেটিং এর জন্য। তো আমার প্রথম প্রেজেন্টেশন এখানেই সমাপ্ত। আচ্ছা, তো আমি আমার দ্বিতীয় প্রেজেন্টেশনে চলে আসছি। তো আমার দ্বিতীয় প্রেজেন্টেশনটা হলো যে বিএনডিএ স্ট্যান্ডার্ডস গুলো নিয়ে বেশ কিছু স্লাইড পূর্ববর্তী বক্তা তামিম ভাই বলে গিয়েছেন। তো আমরা এখানে একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে বিএনডিএ স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে বা এখানে কি কি জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু দেখব। আলোচনার সূচিগুলো একটু দেখে নিই। যে প্রথমে আমরা দেখব যে বিএনডিএ স্ট্যান্ডার্ডস আমাদের কেন দরকার বা এটা আসলে কি কাজে লাগবে। তারপরে আমরা দেখব যে আমাদের মোট যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আমরা এখানে একটু কভার করব, যেমন বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, তারপরে থাকবে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, ই-গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ডস, টেকনোলজি আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এবং সর্বশেষ সিকিউরিটি স্ট্যান্ডার্ড। তো আমরা প্রত্যেকটা স্ট্যান্ডার্ডস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আমরা প্রথমেই বলি যে বিএনডিএ স্ট্যান্ডার্ডস আমাদের আসলে কেন মেনে চলা দরকার বা এটা আমাদের আসলে কি কাজে দরকার। তো এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগগুলো আছে, প্রায় 57-52টা মন্ত্রণালয় বা বিভাগ, এদের যে এক একটা মন্ত্রণালয় বা বিভাগ এক একটা সেবা দিয়ে যাচ্ছে, এগুলোর ভিতরে ইন্টিগ্রেশন বা ইন্টারঅপারেবল কিছু প্রবলেম এখনো আছে। তো এই প্রবলেমগুলো যেন আমরা সমাধান করতে পারি সেই লক্ষ্যেই আসলে বিএনডিএ স্ট্যান্ডার্ডগুলো আমাদের ফলো করা উচিত। এবং বিএনডিএ স্ট্যান্ডার্ডগুলো কম্পাইল করা হয়েছে যে আইটি সেক্টরে বা আইটি ইন্ডাস্ট্রিতে যে সকল বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো একটা সমন্বয়ে বা একটা কম্পাইল ফর্ম বলা যেতে পারে। এটা নতুন কোনো ইনভেনশন না। আর বিএনডিএ স্ট্যান্ডার্ড ফলো করলে আমরা কি সুবিধা পাবো, এখানে আরেকটা সুবিধার কথা বলতেছি আমি, যে বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে বা ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আছে, যেমন ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা নাগরিক সেবার জন্য একটা স্বীকৃত স্ট্যান্ডার্ড বা স্বীকৃত ইন্ডেক্স। এই সকল ইন্ডেক্সে আমরা এগিয়ে যেতে পারবো যদি আমরা এই ধরনের স্ট্যান্ডার্ডাইজেশনগুলো ফলো করি। কারণ ইজিডিআই ইন্ডেক্সের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো অনলাইন সার্ভিস ইন্ডেক্সে কে কতটুকু এগিয়ে আছে। তো আমরা যদি অনলাইন সার্ভিসে এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি ইজিডিআই ইন্ডেক্সে এগিয়ে যেতে পারবো। তাছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্টসের কথা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। এখানে বিপিএম এর কথা বলা আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো আমি প্রথম যে আর্কিটেকচার স্ট্যান্ডার্ড, বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ড, সেটা সম্বন্ধে এখন একটু সংক্ষেপে আলোচনা করব। তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে বিজনেস আর্কিটেকচার, তার মানে প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের জন্য একটা বিজনেস প্রসেস থাকে। তো সেই বিজনেস প্রসেসটাকে আমরা কিভাবে আমাদের এখানে ফুটিয়ে তুলবো সেটাকে আমরা এখানে বলবো। তো সেটার জন্য একটা বিজনেস প্রসেস ডায়াগ্রাম দরকার, যেটাকে সংক্ষেপে বিপিডি বলা হচ্ছে। তো এই বিজনেস প্রসেস ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করব বা কিভাবে আমরা তৈরি করব। তো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। তো হয়তোবা যারা মোর টেকনিক্যাল বা ডেভেলপার তারা হয়তো খুব টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো টুল আমরা ইউজ করতে পারি, বা যারা এখানে বিজনেস ইউজার থাকবেন তাদের জন্য হয়তো খুব নন টেকনিক্যাল টাইপের কোনো টুল ইউজ করা যেতে পারে। তো এই যে দুই ধরনের ইউজার, একটা হলো বিজনেস ইউজার এবং একটা হলো ডেভেলপার বা অ্যাপ্লিকেশন ডেভেলপারস, এই দুই ধরনের ইউজার যেন একটা ইন বিটুইন বা মাঝামাঝি ধরনের কোনো একটা টুল মানে ইউজ করতে পারে, যেটা বিজনেস ইউজার এবং ডেভেলপার দুই পার্টি যেন এখানে বুঝতে পারে। সেই কারণে একটা সেরকম স্কুলের কথা আমরা বলেছি বা নোটেশনের কথা আমরা বলেছি, সেটাকে আমরা বলতেছি যে বিপিএমএন, দ্যাট মিন্স বিজনেস প্রসেস মডেল এন্ড নোটেশন। তো এটার উপকারটা আমি বললাম যে এটা আসলে বিজনেস ইউজার যারা থাকবেন এবং যারা ডেভেলপার থাকবেন তারা দুইজন ইউজারই বা দুই ধরনের ইউজারকেই আসলে এই ডায়াগ্রামটা সহায়তা করবে। আর বিপিএমএন এর সম্বন্ধে আমরা একটু বিস্তারিত দেখব একটু পরে। আর বিপিএমএন এর পরে আমরা যেটা দেখব সেটা হলো যে বেবেল, হ্যাঁ, বিজনেস প্রসেস এক্সিকিউশন ল্যাঙ্গুয়েজ। তো বিজনেস প্রসেস এক্সিকিউশন ল্যাঙ্গুয়েজটা আমরা কখন ইউজ করব, যখন একটা অ্যাপ্লিকেশনের জন্য দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅপারেবল করা দরকার পড়বে, তখন আসলে বেবেলটা আমাদের দরকার হবে। তো বেবেলটা আমাদের একটু মানে কম দরকার হতে পারে, কারণ একটা অ্যাপ্লিকেশন যে সবসময় দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারফেসের দরকার পড়বে সেটা নাও হতে পারে, কিন্তু বিপিএমএনটা আমাদের জানা জরুরি। সো বিপিএমএনটার উপর আমি একটু এখানে হাইলাইট করতেছি। তো বিপিএমএনটা কি জিনিস, তো এখানকার যেহেতু অডিয়েন্স বেশিরভাগই সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে আগত, তো তাদের জন্য আশা করি বুঝতে মানে সহজ হবে। তো এটা প্রথমেই বলা হচ্ছে যে এটা একটা ফ্লোচার্ট মেথড।
তার মানে ফ্লোচার্ট মেথড কি থাকে, একটা শুরু থাকে, একটা শেষ থাকবে, সেখানে কিছু টাস্ক থাকবে, সেখানে কিছু ডেটা কমিউনিকেশন থাকবে বা ডেটা এক্সচেঞ্জ থাকবে। তো এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে যে এটা একটা ফ্লোচার্ট মেথড, এবং এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস বা গ্রাফিক্যাল টুলসের মাধ্যমে জিনিসটাকে ফুটিয়ে তোলা হবে, এবং একটা বিজনেস প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি টাস্ক আছে বা কি কি ধরনের ডাটা আদান প্রদান হবে পুরো জিনিসটাকেই আমরা বিজনেস নোটেশনের মাধ্যমে দেখাতে পারবো। তাছাড়া এটা যেটা করবে যে এখানে একটা ডিটেইল সিকোয়েন্স অফ বিজনেস অ্যাক্টিভিটি, তার মানে একটা বিজনেস প্রসেস রান করার জন্য কি কি ধরনের অ্যাক্টিভিটি থাকবে বা কি কি ধরনের টাস্ক থাকবে বা কি কি ধরনের সাব প্রসেস থাকতে পারে, সবগুলো এখন আমাদের এই নোটেশনের মাধ্যমে চলে আসবে। আর তারপরে বলা হচ্ছে যে ইনফরমেশন ফ্লো, দ্যাট মিন্স এক টাস্ক থেকে আরেক টাস্কে যে আমাদের তথ্যগুলো আদান প্রদান হবে সেই তথ্যগুলো আমরা এখানে তুলে ধরব। আর সর্বোপরি বলা হচ্ছে যে যেহেতু এটা একটা গ্রাফিক্যাল মডেল বা গ্রাফিক্যাল টুলসের কথা বলা হচ্ছে, তো এটা অবশ্যই রিটেন ডকুমেন্টের থেকে বুঝতে সহজ হবে আর। তো আমি এখন একটু কি কি ধরনের এলিমেন্টস এখানে ইউজ করা হবে সেইগুলো সম্বন্ধে একটু বলবো। এখানে 4 ধরনের এলিমেন্ট আছে, একটা হবে ফ্লো অবজেক্টস, একটা হবে কানেক্টিং অবজেক্টস, সুইম লেন্স এবং আর্টিফ্যাক্টস। তো আমরা একটু দেখি যে আসলে ফ্লো অবজেক্টস কি কি থাকে। তো ফ্লো অবজেক্টসের ভিতরে আবার 3 ধরনের অবজেক্টসের কথা বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে যে ইভেন্টস। তো ইভেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ইভেন্ট বলতে বোঝানো হচ্ছে যখনই একটা বিজনেস প্রসেস আমরা বলবো, সেই বিজনেস প্রসেসের একটা শুরু থাকবে, সেটা একটা শেষ থাকবে বা সেটা একটা ইন্টারমিডিয়েট স্টেজ থাকবে। তো সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে বিভিন্ন নোটেশনের মাধ্যমে। তারপরে থাকতেছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটাকে আসলে আমরা মূল টাস্ক হিসেবে এখানে বলতেছি, যে একটা বিজনেস প্রসেসের জন্য যত ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলোকে টাস্ক বা সাব টাস্কে ভাগ করা হতে পারে। তো সেগুলোর জন্য এখানে বিভিন্ন ধরনের সিম্বল দেখানো হচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে গেটওয়েজ। গেটওয়েজটা হলো যে ডিসিশন মেকিং পয়েন্ট। ডিসিশন মেকিং পয়েন্ট এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে, ইনক্লুসিভ হতে পারে, বা দুই বা ততোধিক দিকে আমাদের ইনস্ট্রাকশনগুলো যেতে পারে। তো সেটার জন্য এখানে বিভিন্ন ধরনের গেটওয়ে সিম্বল দেওয়া আছে। তো আমরা পরবর্তী এলিমেন্টগুলোতে আসতেছি, যে প্রথমে দ্বিতীয়তে আসতেছে কানেক্টিং অবজেক্টস। কানেক্টিং অবজেক্টে আবার 3 ধরনের নোটেশনের কথা বলা আছে। একটা হলো সিকোয়েন্স ফ্লো। সিকোয়েন্স ফ্লোটা দিয়ে আসলে অর্ডারিং বোঝানো হচ্ছে যে আমার কোন টাস্ক থেকে কোন টাস্কের দিকে আসলে আমার সিকোয়েন্সটা ফ্লো করবে, সেটাকে আমরা সলিড লাইন এবং অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত থাকতেছে যে মেসেজ ফ্লো। মেসেজ ফ্লোতে বোঝানো হচ্ছে যে কোনো একটা মেসেজ বা ডেটা যখন আমার এক টাস্ক থেকে আরেক টাস্কে ট্রান্সফার হবে বা আদান প্রদান হবে, সেইটাকে এখানে ডটেড লাইন দিয়ে দেখানো হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে অ্যাসোসিয়েশন, যেটাতে আসলে কোনো ডেটা আদান প্রদান হবে না, কিন্তু দুইটা টাস্ক বা প্রসেস যদি রিলেটেড হয় সেই ক্ষেত্রে এই সিম্বলটা আমরা ইউজ করব, মানে শুধু ডটেড লাইন। তৃতীয়ত আমরা আসতেছি যে সুইম লেন। সুইম লেন দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে পার্টিসিপেন্ট, তার মানে বিজনেস প্রসেসের ভিতরে কোন কোন পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে দুটো ক্যাটাগরি করা হচ্ছে, একটা হলো পুল, একটা হলো লেন। তো পুলটা হলো বড় পরিসরে আর লেনটা হলো একটু ছোট পরিসরে। পুলটাকে বলা হচ্ছে একটা ডিপার্টমেন্টের পুরো সংস্থাটা জুড়ে হতে পারে, আর লেনটাকে বলা হচ্ছে একটা রোল ওয়াইজ ব্যাপার। তার মানে কোনো একটা সংস্থাতে অনেকগুলো রোল থাকতে পারে, এখানে টেকনিক্যাল লোক থাকতে পারে, এখানে এইচআর লোক থাকতে পারে, ফাইন্যান্সিয়াল লোক থাকতে পারে। এই যে আলাদা আলাদা রোল, সেগুলোকে লেন আকারে আমরা ভাগ করি। তো আমি আবার বলতেছি, পুলটা হলো একটু বড় পরিসরে আর লেনটা হলো তার সেকেন্ড লেয়ার বা একটু ছোট পরিসরে। তো চতুর্থ যে এলিমেন্টটা সেটা হলো আর্টিফ্যাক্টস। তো আর্টিফ্যাক্টসটা হলো আমাদের প্রথম যে 3 ধরনের এলিমেন্টের কথা বললাম সেগুলোর একটা সহায়ক ভূমিকা হিসেবে এখানে পালন করবে। যেমন প্রথমে আসছে ডেটা। তো ডেটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের যে ইনফরমেশন পাস হবে সেটাকে আমরা এই সিম্বল আকারে দেখাতে পারি। তারপরে হচ্ছে গ্রুপিং বা গ্রুপ, যেটাকে বোঝানো হচ্ছে যে একটা লজিক্যাল গ্রুপিং, দ্যাট মিন্স রিলেটেড যে সকল টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলোকে চাইলে আমরা গ্রুপ আকারে দেখাতে পারি। এবং তৃতীয়ত আসছে অ্যানোটেশন, দ্যাট মিন্স কোনো যদি কোনো একটা টাস্ক বা কোনো একটা ডেটার যদি ফার্দার এক্সপ্লেনেশনের দরকার পড়ে, সেই ফার্দার এক্সপ্লেনেশনটা আমরা অ্যানোটেশনের মাধ্যমে দেখাবো। তো আমরা যে বিপিএমএন টুলসগুলোর কথা বললাম বা এলিমেন্টগুলোর কথা বললাম, সেই এলিমেন্টগুলো দিয়ে আমরা এখানে একটা ইউজ কেস দেখাচ্ছি। তো এই ইউজ কেসটা একটা লাইভ ইউজ কেস, যেটা হলো যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটা প্রজেক্টের কথা আপনারা তো সকলেই শুনেছেন, যে জিআরপি প্রকল্প, গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং। তো সেই গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং এর অনেকগুলো মডিউল আছে, সেইখান থেকে একটা মডিউল থেকে আমরা এই ফিগারটা নিয়েছি। সেটা হলো এইচআর অ্যাপ্লিকেশন বা এইচআর এর যে লিভ অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমরা এই ছবিটা নিয়েছি। তো
তো জিআরপি সবগুলো মডিউলসের যেসব ডায়াগ্রামগুলো আছে বা বিজনেস প্রসেসগুলো আছে তারা বিপিএম এর নোটেশনের মাধ্যমে কাজগুলো করেছে। তো আমি এখানে একটা স্যাম্পল এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে একজন এমপ্লয়ি যখন লিভের জন্য অ্যাপ্লিকেশন করবে তখন যে প্রসেসটা চলবে সেই প্রসেসটা কিভাবে হবে। এখানে পুল আকারে দেখানো হচ্ছে কারা কারা এখানে ইনভলভ, এখানে সিস্টেম থাকতে পারে, এখানে এমপ্লয়ি থাকতে পারে, এখানে অল্টারনেটিভ এমপ্লয়ি থাকতে পারে এবং কিভাবে কিভাবে কাজগুলো হবে। এখানে একটা শুরু আছে, তারপরে এখানে এগুলোকে টাস্ক হিসেবে দেখানো হচ্ছে, আবার সর্বশেষ একটা থাকবে। তারপরে দেখেন যে এখানে একটা সিম্বল দেখানো হচ্ছে যে ইয়েস নো, দ্যাট মিন্স একটা ডিসিশন মেকিং পাথে আসলো। তো পুরো জিনিসটাই আসলে আমাদের বিপিএম এর নোটেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো আমরা আশা করি যে আপনারা যখন এইসব বিজনেস প্রসেসগুলো তৈরি করবেন তখন এই বিপিএম এর নোটেশনগুলো ইউজ করবেন। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসলাম যে বেপেল বিজনেস প্রসেস এক্সিকিউশন ল্যাঙ্গুয়েজ। তো আমি শুরুতেই বলেছিলাম যে এটা তখনই আমাদের দরকার হবে যখন দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের সাথে বা সিস্টেমের সাথে আমাদের ইন্টিগ্রেশন করা দরকার পড়বে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েব সার্ভিস দরকার হবে। তো ওয়েব সার্ভিস দুই রকম হতে পারে, সোপ অথবা রেস্ট। তো আমরা এখানে দুই ধরনের কথাই বলেছি, সোপ হতে পারে, রেস্ট হতে পারে। বা সোপের জন্য যেমন উইজডেল ফাইল থাকে বা রেস্টের জন্য যেমন ওয়ার্ডেল ফাইল থাকে, তো সেই ফাইলগুলো এখানে ইন্টিগ্রেট করার কথা বলা হচ্ছে। এবং এখানে একটা एग्जांपल হিসেবে আমরা একটা ছবি দিয়েছি যেটা ইন্টারনেট থেকে নেওয়া, যে যখন আমরা কোনো একটা এয়ারলাইন্স ট্রাভেলের একটা টিকিট বুকিং করব সেখানে যদি মাল্টিপল ওয়েব সার্ভিসের ইউজ করা দরকার পড়ে সেই ক্ষেত্রে কিভাবে জিনিসটা হ্যান্ডেল হবে সেই জিনিসটা এখানে বলা আছে। যে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা এয়ারলাইন্সের কথা বলা আছে। এখানে কিভাবে রিকোয়েস্ট এবং রিপ্লাইগুলো মেইন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হবে সেই জিনিসটাকে এখানে ফুটে তোলা হয়েছে। তো এখানে আসলে বিজনেস প্রসেস কিভাবে ডেভেলপ করা হবে সেটার একটা টেক্সচুয়াল বর্ণনা দেওয়া আছে, এটা আমি স্কিপ করলাম। তো আমার বিজনেস প্রসেস আর্কিটেকচার মোটামুটি এখানে শেষ। আমি আমার সেকেন্ড যে আর্কিটেকচার স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন সেটা আমি এখানে বর্ণনা করব। তো যেহেতু এখানকার বেশিরভাগ বেসিসের বিভিন্ন সংস্থা থেকে এসেছেন, তো এই জিনিসটা আপনাদের জন্য খুব রিলেটেড হবে আশা করি। তো প্রথমেই থাকতেছে এসডিএলসি, দ্যাট মিন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো যখনই একটা প্রজেক্ট নতুন করে শুরু করা হবে সেই ক্ষেত্রে যে প্রজেক্টের হেড থাকবেন তাকে আসলে খুব ওয়াইজলি ডিসিশন নিতে হবে যে এখানে কোন মডেলটা আমরা চুজ করব। এখানে বিভিন্ন ধরনের মডেল থাকতে পারে, এখানে এজাইল হতে পারে, এখানে ইটারেটিভ হতে পারে। তো আসলে কোন মডেলটা এখানে তৈরি করা বা চুজ করা দরকার সেই জিনিসটা প্রজেক্টের স্কোপ বা প্রজেক্টের ভলিউমের উপর ডিপেন্ড করে জিনিসটা ডিসিশন নিতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। এবং তারপরে বলা হচ্ছে যে আমরা যখন যে মেথডটা চুজ করব যে প্রজেক্টের জন্য সেই মেথডটা যেন প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের লাইফ সাইকেলে পুরোটাতে যেন আমরা সেম জিনিসটা ইউজ করি, সেই জিনিসটাকে এখানে আমরা ফোকাস করতেছি। কারণ আমরা যদি প্রজেক্টের মাঝখানে যদি লাইফ সাইকেল মানে মেথডোলজি যদি আমরা চেঞ্জ করি সেটা প্রজেক্টের জন্য সময় সাপেক্ষ বা সময় বাড়বে, সেক্ষেত্রে খরচও বাড়বে। তো যে দুইটাই আসলে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। তো সেই ক্ষেত্রে আমাদের চুজ করতে হবে একটা ভালো মডেল যেটা আমাদের ফুল লাইফ সাইকেল অনুযায়ী আমরা চালাতে পারবো। তো দ্বিতীয়ত আসছে যে রিকোয়ারমেন্ট এলিসিটেশন বা রিকোয়ারমেন্ট গ্যাদারিং। তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখনই আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হবে সেখানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এই রিকোয়ারমেন্টের উপর বেস করে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হবে বা ডেভেলপ করা হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা ভালো যে এই যে ডকুমেন্টগুলো তৈরি করা হচ্ছে এই ডকুমেন্টগুলো আসলে আমাদের হালনাগাদ বা আপডেট রাখা উচিত। অনেক সময় এরকম হয় যে ভেন্ডর প্রতিষ্ঠান একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করে দিল, কিন্তু যখন জিনিসটা ডেভেলপমেন্ট শুরু হয় তখন ডেভেলপমেন্টে অনেক চেঞ্জ আসে। তো সেই ডেভেলপমেন্টের চেঞ্জগুলো অনেক সময় এসআরএস ডকুমেন্ট বা বিএলএস ডকুমেন্টে রিফ্লেকশনটা আসে না। প্রথম যে এসআরএস বা বিএলএস ডকুমেন্ট তৈরি করা হয়েছিল সেটাই অনেক সময় রয়ে যায়। এটা যেটা প্রবলেম তৈরি হয় যখন সিস্টেমটা লাইভে চলে যায় বা অপারেশনাল অবস্থায় চলে যায়, তখনকার সাথে যদি আমার মেইন ডকুমেন্টটা যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে মেইনটেনেন্সে যা থাকে তাদের আসলে অনেক প্রবলেম হয়। এই ধরনের প্রবলেমগুলো যেন না হয় সেই কারণে আমাদের ডকুমেন্টগুলো হালনাগাদ করে রাখতে হবে। তো এখানে সেটাই বলা হচ্ছে। তো আমরা আসি এরপরে যে সফটওয়্যার ডিজাইন, এখানেও বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকবে, যে আমরা ইউএমএল বা বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্টসের কথা এখানে বলবো। তো এই ধরনের ডকুমেন্টসগুলো আমরা এখানেও বলা হচ্ছে যে রিটেন যেন থাকে, এবং যখনই ভেন্ডর প্রতিষ্ঠান এবং সরকারি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে যখন একটা সাইন অফ হবে সেটা যেন রিটেন একটা ডকুমেন্ট থাকে।
যে না এই ধরনের ডকুমেন্টগুলো আসলে তৈরি করা হয়েছিল, সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে গুরুত্ব দিয়ে। আর তারপরে দেখতেছি যে কোডিং স্ট্যান্ডার্ডস। তো যখনই কোডিং স্ট্যান্ডার্ডস এর কথা আমরা বলবো, তো এক একটা প্রজেক্টের জন্য হয়তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইটেবল হবে। সকল অ্যাপ্লিকেশনের জন্য যে একই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে এটা এমন কোনো নিশ্চয়তা নেই। যখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা চুজ করব, সেটা চুজ করতে হবে প্রজেক্টের যে স্কোপ আছে বা প্রজেক্টের কার্যক্রম আছে সেই প্রজেক্টের জিনিসটা বুঝে। এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা চুজ করি না কেন, সেটা সি শার্প হোক বা জাভা হোক বা পাইথন হোক, যেটাই হোক, সেই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো যেন আমরা ঠিকঠাক মতো মেনে চলি, সেটা কথা এখানে বলা আছে। তো যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে যাবে, তারপরে সেটা টেস্টিং পেজে যাবে। তো টেস্টিং এর জন্য আমাদের কিছু IEEE গাইডলাইন আছে, সেগুলো আমরা এখানে শুধু নাম্বারগুলি বললাম, কারণ টেস্টিং এর একটা বিশাল গাইডলাইন এখানে আছে। মেইনটেন্স এর জন্য সিমিলার কিছু গাইডলাইনের কথা বলা হচ্ছে। এবং তারপরে আছে ওয়েবসাইটের কিছু গাইডলাইন। তো ওয়েবসাইটে কিছু এখানে সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, এটা খুব মানে আপনাদের জন্য ইজি হবে। যে যখনই কোনো আমরা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে আমরা কন্টেন্টগুলো পাবলিশ করব, সেগুলো আমরা ডাবল চেক করে পাবলিশ করব, যাতে করে কোনো ধরনের মিস্টেক, এটা গ্রামাটিক্যাল হোক বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড হোক, কোনো ধরনের মিস্টেক যেন না থাকে। এবং যখনই কোনো ধরনের লিঙ্ক থাকবে কোনো, সেই লিঙ্কগুলো যেন আমরা নিউ ট্যাবে ওপেন করি, সেই ধরনের একটা ব্যবস্থা যেন আমরা এখানে রাখি, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এবং আমাদের সরকারি যে সকল সাইট থাকবে, সেই সকল সাইটগুলো যেন অবশ্যই বাংলা এবং ইংরেজি দুই ধরনের ল্যাঙ্গুয়েজে যেন আমরা সেগুলো পাবলিশ রাখি, সেই জিনিসটা আমরা মেনটেন করার কথা বলতেছি। তো আমরা আমাদের পরবর্তী আর্কিটেকচারে চলে আসলাম, যে ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ড। তো ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডের প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে সিসিডিএস টাকে যেন আমরা নাগরিক সেবার ক্ষেত্রে আমরা মেনে চলি, সেই জিনিসটাকে আমরা এখানে ফোকাস করতেছি। তো সিসিডিএস টা কি? এটা হচ্ছে সিটিজেন কোড ডেটা স্ট্রাকচার। তো এটা ক্যাবিনেট ডিভিশন মেইনটেইন করা হচ্ছে, এবং এখানে মোট 12টা ম্যান্ডেটরি ফিল্ড আছে এবং 8টা অপশনাল ফিল্ড আছে, যেগুলো আমরা পরবর্তী স্লাইডে থাকবে। তো সিসিডিএস টা বলার উদ্দেশ্য হলো এরকম, যে যখনই আমরা কোনো নাগরিক সেবা দিব, তখন যদি আমরা সিসিডিএস টা মেইনটেইন করি, সেক্ষেত্রে একটা নাগরিক অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা যখন অ্যাপ্লিকেশনের ইন্টারপ্রিটেশন বা অপারেশনে ধরা পড়বে, ইন্টারঅপারেবিলিটি, তখন জিনিসটা সিমিলার থাকে। কিন্তু কেউ যদি আমরা এটা ফলো না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের তথ্যের অসামঞ্জস্যতা দেখা দিতে পারে। তো সেটা যেন না হয়, সেই কারণে আমরা এটা ফোকাস করতেছি। তারপরে আসছি যে ডিবিএমএস ডেটাবেসের জন্য আমরা সবসময় বলি যে লেটেস্ট যে ড্রাইভারগুলো থাকবে, সেগুলো যেন আমরা ইউজ করি। সেটা যদি জেডিবিসি হয়, লেটেস্ট জেডিবিসি ড্রাইভার, বা যদি ওডিবিসি হয়, সেটা যেন ওডিবিসি লেটেস্টটা হয়। এই ধরনের যখন যে আমরা ড্রাইভারগুলো ইউজ করবো, সেগুলো যেন আমরা লেটেস্ট জিনিসটা ইউজ করি। তারপরে আসছে যে ডেটা ডিজাইন। ডেটা ডিজাইনের জন্য প্রথমে আমরা বলছি যে ডেটা মডেলিং। তো ডেটা মডেলিং এর জন্য ইউএমএল ডায়াগ্রাম কথা এখানে বলা হচ্ছে। তাছাড়াও ইউনিকোড সাপোর্টের কথা আমরা বলতেছি, কারণ আমাদের অ্যাপ্লিকেশনগুলো যেহেতু বাংলা এবং ইংরেজি দুই ধরনের ফরম্যাটে সাপোর্ট করা দরকার হবে, সেই কারণে আমাদের এটা অবশ্যই ইউনিকোড সাপোর্ট করা উচিত, বা ইউনিকোড সাপোর্ট যেন আমরা ফলো করি। তারপরে আসছে যে ইটিএল টুলস। ইটিএল বলতে বোঝানো হচ্ছে যে এক্সট্রাক্ট, ট্রান্সফার এবং লোড। তো ইটিএল টুলসটা কখন কাজে লাগবে? যখন একটা মন্ত্রণালয়ের আন্ডারে বা একটা বিভাগের আন্ডারে অনেকগুলো সংস্থা থাকবে, বা একটা সংস্থার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকবে, আমরা যদি সেই সকল সংস্থাগুলোর কোনো একটা সামারি রিপোর্ট পেতে যাই, তখন আমরা আমাদের ইটিএল টুলসটাকে কাজে লাগাতে পারবো। তো সেই জন্যই এখানে ইটিএল টুলসের কথা আমরা বলা হচ্ছে যে ইট শুড বি ইউজড ওয়্যার লার্জ অ্যামাউন্টস অফ ডেটা নিড টু ট্রান্সফার। তার মানে কি, যখন আমাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে ডাটা একটা সেন্ট্রাল ওয়্যার হাউসে যাবে বা ডেটা ওয়্যার হাউসে যাবে, তখন যেন আমরা আমাদের ইটিএল টুলস গুলো ইউজ করি, সেটাকে আমরা এখানে বলতেছি। তারপরে হচ্ছে মেটাডাটা ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, তো আসলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার সময় কি ধরনের মেটাডাটা আমাদের রাখা উচিত একটা সিস্টেমে, সেগুলো এখানে একটা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তারপরে আসছে যে ডেটা সিকিউরিটি। তো ডেটা সিকিউরিটির ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে ডেটাবেসটা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন যে লেয়ারটা থাকবে, সেটা থেকে অবশ্যই ডিফারেন্ট থাকবে, এবং ডেটাবেসটা যেন আমাদের ডিরেক্ট আমরা অ্যাক্সেস না থাকে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে বা ইন্টারনেট থেকে, সেই জিনিসটা আমাদের ফায়ারওয়াল দিয়ে নিশ্চিত করতে হবে। তো সেটাই আসলে এখানে বলা হচ্ছে। এবং ডেটাবেসের জন্য যত ধরনের সিকিউরিটি কন্ট্রোল করা দরকার, সেগুলো যেন আমরা প্রজেক্টের ক্ষেত্রে অ্যালাউ করি। তো ডেটা সিকিউরিটি আরো কিছু আমরা যদি এখানে বলি, যে এটা স্পেসিফিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সংক্রান্ত, যে এখানে আমরা একটা ডেটাবেসের ততটুকুই একজন ইউজারকে অ্যালাউ করব বা পারমিশন দিব যতটুকু তার দরকার।
যেমন একটা ইউজারের যদি শুধুমাত্র রিড পারমিশন দরকার থাকে সেক্ষেত্রে তাকে শুধু আমরা সিলেক্টেড পারমিশন দিব, কিন্তু যার আসলে শুধু ডিলিটের দরকার তাকে শুধু আমরা ডিলিটই দিব। যার আসলে দরকার নাই তাকে আমরা এমন না যে তাকে আমরা ডিলিট পারমিশন দিয়ে দিলাম, কারণ তাতে করে আমাদের এখানে একটা সিকিউরিটি হোল তৈরি হতে পারে। তো এই জন্য এটাই প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে ডেটা অ্যাক্সেস এজ এন ইন্টারনেট প্রিভিলেজ, দ্যাট মিন্স যার যতটুকু দরকার তাকে শুধু আমরা ততটুকুই পারমিশন দিব সেটা ডেটাবেস অ্যাক্সেস করার জন্য, সেটা সিলেক্ট হোক বা ইনসার্ট হোক বা ডিলিট হোক যেটাই হোক। তারপরে এখানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রিটি কনসেপ্টের কথা বলা আছে। যখন আমরা একটা ডেটাবেস ডিজাইন করব সেখানে আলাদা ডোমেইন কনস্ট্রেন্ট থাকবে, অ্যাট্রিবিউট কনস্ট্রেন্ট থাকবে, রিলেশন কনস্ট্রেন্ট থাকবে, এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট আছে। তো এগুলো তো আপনারা জানেন খুব ভালো করে। তারপর আমি একটু রিক্যাপ করতেছি যে আমাদের যদি কোনো দরকার পড়ে যে কোন ফিল্ড নাল হবে বা কোন ফিল্ড নট নাল হবে, সেই জিনিসগুলো আমরা ডেটাবেস তৈরির সময় বলে দিব। অ্যাট্রিবিউট কনস্ট্রেন্টস, দ্যাট মিন্স আমাদের যদি কোনো ফিল্ড থাকে যে এই ফিল্ডটার ভ্যালুটা আমরা এত কিছু হতে পারবো না, যেটা ম্যাক্সিমাম ভ্যালু এত হতে পারে, সেটা আমরা অ্যাপ্লিকেশনের পাশাপাশি ডেটাবেসে আমরা সেটা মেইনটেইন করব যাতে করে আমাদের প্রবলেম তো কম হয়। বা বিভিন্ন ধরনের রিলেশনাল যে কনস্ট্যান্ট গুলো ফরেন কি বা প্রাইমারি কি সেই জিনিসগুলো যেন আমরা প্রপারলি মেইনটেইন করি সেটা এখানে বলা আছে। চতুর্থ যে পয়েন্টটা বলা আছে যে হাই অ্যাভেলেবিলিটি, দ্যাট মিন্স এই যে আমরা ঠিকমতো জানি ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে এখানে খেয়াল রাখতে হবে। এখানে একে ইমপ্লিমেন্ট করা বলতে বোঝানো হচ্ছে যে পিরিয়ডিক্যালি বা একটা নির্দিষ্ট সময় পর পর যেন আমরা সেই জিনিসটা ব্যাকআপ করব, সেই জিনিসটা রিস্টোর করব, এবং এটা একটা পিরিয়ডিক্যাল অবস্থায় আমাদের এটা কাজ করে যেতে হবে যাতে করে এই জিনিসটা আমাদের মেইনটেইন হয়। যে না আমরা যদি একবার একটা হাই অ্যাভেলেবল সিস্টেমটা দাঁড়া করে ফেললাম সেটার আর কোনো মেইনটেনেন্স নাই, এরকম যেন আমাদের না হয়। আমাদের মাঝে মাঝে এটা ব্যাকআপ নিতে হবে, ব্যাকআপ নিয়ে দেখতে হবে যে আসলে আবার রিস্টোরও করতে হবে, রিস্টোর করে দেখতে হবে যে আমাদের এটা ঠিকমতো রিস্টোর হলো কিনা। সেই জিনিসটাকে আমরা এখানে বলতেছি। তাছাড়াও ডেটাবেসের বিভিন্ন ধরনের লগ এবং পলিসিগুলো আমাদের নিশ্চিত করতে হবে। তারপরে আসছে যে ডেটা স্টোরেজ, ব্যাকআপ, আর্কাইভেল, এটা মোটামুটি তো বলা হয়ে গেছে। তো আমি পরের পয়েন্টে আসছি যে ইন্ডাস্ট্রি ডেটা এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। আপনারা যদি আমাদের পোর্টাল bnga.gov.bd তে যান সেখানে আসলে বিভিন্ন ধরনের ডেটার জন্য বিভিন্ন ধরনের ফরম্যাটিং এর কথা বলা আছে। এখানে প্রেজেন্টেশনে দুইটা ডেটার কথা আমরা এখানে বলতেছি, যে একটা হলো টেক্সচুয়াল ডেটা আর একটা হলো ইমেজ ডেটা। তো কোন ডেটার জন্য কি কি ধরনের ফরম্যাট আসলে ইউজ করা উচিত সেটা আমরা এখানে প্রেসক্রাইব করতেছি। তো আমি ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এর প্রথমে বলেছিলাম যে সিসিডিএস, তো সিসিডিএস এর ফিল্ডগুলো এখানে দেখানো হচ্ছে এবং এটা যে আসলে আমাদের কখন কোথায় কাজে লাগতে পারে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। যে এটা আমাদের সিটিজেন সার্ভিসকে সহজে এবং দ্রুততার মাধ্যমে পেতে সহায়তা করবে। আর কি কি ধরনের ফিল্ড এখানে আছে সেটা এখানে বলা আছে, সেটা আমি আর এখানে রিগার্ড করলাম না। এখানে 12টা ম্যান্ডেটরি ফিল্ড এবং 8টা অপশনাল ফিল্ডের কথা বলা আছে। আচ্ছা, তো আমরা এখন ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এর একটা ইউজ কেস দেখব। তো বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো ফুড প্রকিউরমেন্ট সিস্টেম বা এফপিএস সিস্টেমের একটা ছবি, যেখানে একজন কৃষকের যে 12টা আমরা তথ্যের কথা একটু আগে বললাম সেই 12টা তথ্য এখানে দেখা যাচ্ছে, যে আইডি নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, নাম বা পিতার নাম, এই তথ্যগুলো এখানে আছে। তার মানে এই সিস্টেমটা সিসিডিএস কমপ্লাই করতেছে, এটা এখানে বোঝানো হচ্ছে। আর ডান দিকে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা আমাদের ন্যাশনাল জব পোর্টাল jobs.gov.bd এই পোর্টাল থেকে নেওয়া। তো সেখানে একজন অ্যাপ্লিকেশন যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করে তখন তার যেটা প্রোফাইল তৈরি হয় সেই প্রোফাইলের একটা আউটলাইন এখানে দেখানো হয়েছে। এখানে ওই 12টা ম্যান্ডেটরি ফিল্ডের পাশাপাশি এখানে আরো অনেক ধরনের ফিল্ড দেখানো হয়েছে যেটা আসলে মোপা প্রেসক্রাইব করে থাকে। যে মোপা যে ফর্মটা প্রেসক্রাইব করেছে সেই ফর্মটা অনুযায়ী আমাদের এই ন্যাশনাল জব পোর্টালের প্রোফাইলটা তৈরি করা হয়েছে। তো আমরা আমাদের পরবর্তী স্ট্যান্ডার্ডে চলে আসলাম ই-গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি যে ফ্রেমওয়ার্ক, ইজিআইএফ ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের যে স্ট্যান্ডার্ডগুলো সেটা একটু দেখব। তো এখানে প্রেজেন্টেশন লেয়ারে দুই ধরনের স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। একটা হলো যে WCAG, দ্যাট মিন্স ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্স এর যে লেটেস্ট ভার্সন সেটার যে ক্রাইটেরিয়াগুলো সেটা আমরা মেনে চলার কথা প্রেসক্রাইব করতেছি, এবং W3C যে HTML এর যে ভ্যালিডেশন সেটা ওয়েব এবং মোবাইলের যে সকল বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলোর কথা আমরা এখানে বলতেছি। তো এই দুটো নিয়ে সংক্ষিপ্তভাবে পরবর্তীতে আরো দুটো স্লাইড আমরা দেখব। আর বিজনেস প্রসেস ইন্টারঅপারেবিলিটি এবং ডেটা এক্সচেঞ্জ ইন্টারঅপারেবিলিটি সেগুলো যদি আমরা একটু দেখি, যে প্রথমেই বলা হচ্ছে যে ইউএমএল, মানে দ্যাট মিন্স ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা শুরুতে যে বলেছিলাম সেই ইউএমএল এর কথা আমরা বলতেছি। তারপরে এখানে বিপিএমএন যে নোটেশনের কথা আমরা বলেছিলাম সেই নোটেশনটা যেন আমরা ইউজ করি যার মাধ্যমে বিজনেস প্রসেসটা ইন্টারঅপারেবল হবে। এবং বেবেল এর কথা আমি আলোচনা করেছি যে বেবেল 4W যেটা ওয়েব সার্ভিস, এটার মাধ্যমে আমরা আমাদের
বিজনেস প্রসেসগুলো ইন্টারঅপারেবল করতে পারবো। তাছাড়া ডেটা এক্সচেঞ্জের জন্য এখানে দুই ধরনের কথা বলা আছে, যে XML এবং CSV আউটপুট। বিভিন্ন ধরনের প্রসেসের জন্য আমরা বিভিন্ন ধরনের XML ইউজ করতে পারি বা CSV ইউজ করতে পারি, এটা ডিপেন্ড করবে। যদি ডেটা ইন্টিগ্রেশন হয় সেক্ষেত্রে XML বা JSON আমরা ইউজ করতে পারি, অথবা যদি ডেটা এন্ট্রি হয় সেক্ষেত্রে XML বা CSV আমরা ইউজ করতে পারি। তো এরপরে আমরা আসছি যে টেকনোলজি। তো আমাদের যে BCC যে ন্যাশনাল ডেটা সেন্টার, এখানে DC এবং DR দুটোই আছে। যশোরে DR সাইট আছে, আমাদের BCC তে এখানে DC সাইট আছে। তো এই DC এবং DR সাইটগুলোর জন্য আমরা প্রপারলি ইউজ করি আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন পোস্ট করার জন্য, সেই জিনিসটাকে আমরা এখানে বলতেছি। তাছাড়াও যে কোনো ইন্টার মিনিস্ট্রিয়াল ডেটা যদি আদান প্রদানের দরকার পড়ে, তখন যেন আমরা আমাদের ন্যাশনাল যে ই-সার্ভিস বাস সেটাকে যেন ইউজ করি, সেই জিনিসটাকে আমরা এখানে বলতেছি। যে যখন যদি NID তো আমরা এখানে অলরেডি আলোচনা করেছি, NID আমাদের অলরেডি আমাদের ন্যাশনাল সার্ভিস বাসে কানেক্টেড, এবং সেটার মাধ্যমে ইতিমধ্যে সুরক্ষা সহ আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে। তো NID এর পাশাপাশি আরো যে সকল সার্ভিস আমাদের সার্ভিস বাসে আছে সেগুলো যেন আমরা ইউজ করি ঠিক মতো, সেটার কথা আমরা এখানে বলতেছি। আর নতুন কোনো অ্যাপ্লিকেশন যদি দরকার পড়ে যে আরেকটা মন্ত্রণালয় ইউজ করবে, দ্যাট মিন্স এমন যদি হয় যে ক্যাবিনেট ডিভিশনের একটা অ্যাপ্লিকেশন অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগ ইউজ করবে, সেই ক্ষেত্রে তারা ইন্টার কানেকশনটা যেন আমাদের ন্যাশনাল সার্ভিস বাসের মাধ্যমে হয়, সেটাকে আমরা রিকমেন্ড করতেছি, যাতে করে ডেটা আদান প্রদানটা সিমলেস হয় এবং ইন্টারঅপারেবলটা সহজ হয়। তো আমি এবার WCAG সম্বন্ধে কিছু বলবো। WCAG যে আমাদের 2 লেটেস্ট ভার্সনটা, ডান দিকে যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটার জিনিসটা হলো এরকম, যারা কালার সম্বন্ধে প্রবলেম হয়, কালার দেখতে বা কালার টাইম বা সামথিং এই ধরনের যে সকল ডিসেবল পিপল থাকবে, তারা যেন যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে, সেই জিনিসটা যেন আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন করার সময় লক্ষ্য রাখি, সেটাকে আমরা এখানে ফোকাস করতেছি। যেমন আমাদের যদি কোনো ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট করা দরকার পড়ে, সেটা যেন আমরা এখানে করতে পারি, বা যদি আমরা কালার ফন্ট ছোট করে করা দরকার পড়ে, সেটা যেন আমরা করতে পারি, সেই ধরনের জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তো আমরা যদি সংক্ষেপে বলি, যে প্রথমেই বলা হচ্ছে যে পার্সিভেবল, দ্যাট মিন্স কোনো ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা বানাবো বা আমরা যখন তৈরি করবো, তখন বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে। যেমন যদি কোনো নন টেক্সট কন্টেন্ট হয়, সেটার জন্য অবশ্যই আমরা টেক্সট অল্টারনেটিভ কি হতে পারে সেটা আমরা এখানে বলে দিব। যদি কোনো অডিও ভিডিও কন্টেন্ট থাকে, সেটার ক্ষেত্রেও অল্টারনেটিভ টেক্সট কি থাকে সেটা আমরা এখানে বলে দিব। তাছাড়াও যে কোনো ধরনের অ্যাসিস্টিভ যে টেকনোলজিগুলো থাকবে, সেগুলোর জন্য আমাদের কন্টেন্টটা যেন অ্যাডাপ্টেবল হয়, সেটা আমরা নিশ্চিত করব। তারপর আসছে যে অপারেবল। তো আমাদের প্রথম যে পয়েন্টটা বলা আছে যে কিবোর্ড অ্যাক্সেসিবল, দ্যাট মিন্স যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বানাবো, সেটা যেন আমাদের কিবোর্ড অ্যাক্সেসিবল আমরা ঠিকমতো মেনটেন করি, সেটা আমরা এখানে দিব। তারপর আসছে যে প্রত্যেকটা মুভেবল কন্টেন্ট যদি থাকে আমাদের অ্যাপ্লিকেশনে, অনেক সময় আমাদের স্ক্রলিং কিছু আইটেম থাকে, সেখানে যে টেক্সটগুলো থাকে সেগুলো যেন আমরা একজন ইউজারকে রিড করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিই, সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর আসছে যে আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাট মিন্স আমাদের কনটেক্সটগুলো বা আমাদের টেক্সটগুলো যেসব থাকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে, এগুলো যেন আমাদের খুব ইউজার ফ্রেন্ডলি হয় বা রিডেবল হয়, সেই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। তাছাড়া এখানে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে। এটা হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে এই ছোট জিনিসগুলো একটু বড় হয়ে দেখা যায়। তো কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে, সেটা আমরা এখানে নিশ্চিত করব। তাছাড়াও ভবিষ্যতে যে সকল ধরনের টেকনোলজি আসবে, সেগুলোর সাথে যেন আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাডাপ্টেবল হয়, সেই জিনিসটা আমাদের ম্যানেজ করতে হবে। W3C কমপ্লায়েন্স, এটা আসলে একটা HTML ভ্যালিডেটর। আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, আমরা আমাদের এটা আসলে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, যে validator.w3.org, এইটার মাধ্যমে গেলে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ভ্যালিডেট করে নিতে পারবেন। তো আমি এগুলো রিড আউট করলাম না। এখানে একটা ছবির মাধ্যমে আসলে एग्जांपल দেখানো হয়েছে, যে বাম পাশে একটা অ্যাপ্লিকেশনের আমরা টেস্ট করে দেখেছি যে এখানে কোনো এরর নেই, কিন্তু ডান দিকে একটা অ্যাপ্লিকেশন টেস্ট করে দেখেছি যে লাইনে কিছু এরর আসছে। তো এই ধরনের HTML ভ্যালিডেশনগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশন লাইভে যাওয়ার আগে বা ডিপ্লয় করার আগে চেক করে নেব। তো টেকনোলজি অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বলে রাখা ভালো, যে অনেক সময় দেখা যায় যে সরকারি কর্মচারীরা স্টিল তাদের ডেটা আদান প্রদানের জন্য তাদের পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস থাকে, জিমেইল বা ইয়াহু বা হটমেইল, এগুলো এখন ইউজ করে থাকে। এই জিনিসগুলোকে আমরা আসলে ডিসকাস করতেছি, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুরক্ষিত ইমেল সিস্টেম বা সার্ভার চালু করা হয়েছে বিসিসি তরফ থেকে। তো সেই জিনিসটা যেন আমরা ইউজ করি, সেটাকে আমরা এখানে নিশ্চিত করার কথা বলতেছি। তাছাড়াও আমাদের যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যেন
আমাদের TLS বা SSL সার্টিফাইড হয়, তার মানে HTTP এর জন্য আমরা কম্পাইল করি সেটার কথা আমরা এখানে বলতেছি। আর যদি কোনো ক্রিটিক্যাল বিজনেস অপারেশন দরকার পড়ে মেইনটেইন করার, সেটার জন্য আমরা যেন হাই এন্ড সার্ভার ইউজ করি। এটা ডিপেন্ড করতে পারে যদি কোনো অ্যাপ্লিকেশনের ভলিউমটা বড় হয়, যেমন এমন কোনো অ্যাপ্লিকেশন যেটা দেশব্যাপী রান হয়, সেটার জন্য অবশ্যই আমাদের একটা হাই ভলিউমের বা হাই এন্ড সার্ভার ইউজ করা উচিত। আর যদি এমন হয় যে একটা ছোট অ্যাপ্লিকেশন যেটা শুধুমাত্র তার অফিসেই চলে, সেটার জন্য অত হাই ভলিউমের বা হাই এন্ডের আমাদের সার্ভার দরকার হবে না। এবং তৃতীয় যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ভার্চুয়ালাইজেশন। ফিজিক্যাল সার্ভারের পরিবর্তে আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজিকে ইউজ করার কথা প্রমোট করি, যাতে করে আমরা আমাদের ডেপ্লয়মেন্টটাকে সহজে হ্যান্ডেল করতে পারি। আর DCDRটাকে আমরা যাতে ঠিকমতো মেইনটেইন করি সেটার কথা আমরা এখানে বলতেছি। তো আমি আমার স্লাইডটা শেষের দিকে চলে এসেছি। সিকিউরিটি স্ট্যান্ডার্ডসে আমার শেষ স্লাইড। তো সিকিউরিটি স্ট্যান্ডার্ডস এখানে কি বলা আছে? এখানে প্রথমে বলা আছে যে ISMS ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা তো অনেকে জেনে থাকবেন যে ISO 27001 এর কথা আপনারা শুনেছেন। তো ISO 27001 এর জন্য যে সকল সিকিউরিটি বা পলিসিগুলো আমাদের মেনে চলা দরকার, সেগুলোর কথা এখানে কিছু বলা আছে। তাছাড়াও যদি কোনো ভেন্ডর প্রতিষ্ঠান কার্ড বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা অথবা ডেবিট কার্ড পেমেন্ট এগুলো নিয়ে কাজ করে, সেক্ষেত্রে তাদের PCI DSS যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো যেন তারা মেনে চলে, সেই জিনিসগুলো আমরা এখানে বলতেছি। তাছাড়াও IT গভর্নেন্সের জন্য কোভিড ফ্রেমওয়ার্ক এবং সিকিউর কোডিংয়ের জন্য WhatsApp OWASP তারা যেসব স্ট্যান্ডার্ড গাইডগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলার কথা বলতেছি। এবং সর্বশেষ বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুধু সিকিউরিটি দেখার জন্য একটা আলাদা উইং আছে, যেটাকে আমরা BGD EGOV সার্ট বলতেছি। তো BGD EGOV সার্ট যে সকল সিকিউরিটি সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো বিভিন্ন সময় টাইম দিয়ে থাকে, সেই জিনিসগুলো আমরা মেনে চলি, সেই জিনিসগুলো আমরা এখানে বলতেছি। তো ISO 27001 নিয়ে এখানে সংক্ষিপ্ত একটু বলা হচ্ছে যে ISO 27001টা PDCA অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। PDCA মানে হলো যে প্ল্যান, ডু, চেক এবং অ্যাক্ট। তার মানে কোন একটা সংস্থা যদি ISO 27001 করতে যায়, সেক্ষেত্রে তাকে আসলে বিভিন্ন ধরনের পলিসি, সিকিউরিটি এগুলো নিয়ে একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী তাকে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট করার পরে সেই জিনিসগুলো আবার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তার মানে এখানে অ্যাসেসমেন্টের একটা ব্যাপার থাকে, সেই অ্যাসেসমেন্টটা এখানে করতে হবে। এবং অ্যাসেসমেন্ট করার পরে যদি কোনো কারেকটিভ অ্যাকশনের দরকার পড়ে, সেই জিনিসটাকে আসলে অ্যাক্টের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এই স্লাইডটা আসলে আমি স্কিপ করে শেষ করে দিচ্ছি। এটা আসলে একটা ISMS কেউ যদি কোনো অর্গানাইজেশন করতে চায়, সেখানে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে, সেই ডিটেইল প্রসিডিউরটা আসলে এখানে দেখানো হয়েছে। তো আমার স্লাইড এখানেই শেষ। আপনাদের যদি BND এর গাইডলাইন এবং BND স্ট্যান্ডার্ডস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা এখন কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যে কোনো রিলেভেন্ট প্রশ্ন থাকলে আপনারা হাত তুলে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, মাইককে আপনাদের কাছে পৌঁছে যাবে, অথবা আপনারা প্রশ্নোত্তর পর্ব এবং উন্নত আলোচনা যে সেশনটা আছে ওটার জন্য আপনাদের প্রশ্নগুলো তুলে রাখতে পারেন। আচ্ছা, BND এর বেশ যথার্থ একটা কাজ করার জন্য আপনাদের প্রথমে ধন্যবাদ। দ্বিতীয়ত একটা জিনিস যেটা আছে, আমরা যখন বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে যাই বা বিভিন্ন অন্যান্য সময় যখন দেখেছি, একটা প্রবলেম দেখা যায় যে ইনফরমেশন ওভারফ্লোর একটা ব্যাপার থাকে। তো BND জিনিসটা অনেক বড় হওয়াতে আসলে ডেভেলপমেন্ট কোম্পানির জন্য পুরো জিনিসটার থেকে কি এক্সট্রাক্ট করবে খুঁজে পাওয়া কঠিন হয়। ওয়ারেজ আসল যে জায়গাগুলো, যেমন ডেটা স্ট্রাকচারটা, ওইটা খুব বড় দরকার। CCDS এর জিনিসটা যেটা একটা লাইনে বলা আছে, ওই জায়গাগুলিকে একটু ইলাবোরেট করা দরকার। কেন CCDS এর আসল কোন জায়গাগুলি করবে, ডেটা স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে যে বেসিক স্ট্যান্ডার্ড গাইডলাইন গুলো আছে, কোডিং সিস্টেম যেগুলো আছে, ওগুলি মেইনটেইন কিভাবে করবে ওটা কিছু বলা নেই। তো যার কারণে তখন তারা দেখে লাইন দেখে যে CCDS কমপ্লায়েন্ট হইতে থাকবে হবে, এত টেক্সটের মাঝখানে ওই একটা লাইন খুব ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। তো তারা বলে আচ্ছা ঠিক আছে, এটা করলেও হবে, না করলেও হবে। তো ওই জায়গাগুলোতে মনে হয় একটু এমফাসিস দেওয়া দরকার। আমি একটু বলি যে আমাদের BND প্রেজেন্টেশন এখানে কভার করা নাই, কিন্তু আমাদের যে BND পোর্টাল bnda.gov.bg, তো আপনারা যদি সেখানে যান, সেখানে আসলে লেখা আছে যে কোনগুলো আমাদের ম্যান্ডেটরি এবং কোনগুলো আমাদের রিকমেন্ডেড। তো যেগুলো আসলে ম্যান্ডেটরি, সেগুলোকে আসলে আমরা ম্যান্ডেটরি হিসেবে দেখতেছি, যে এগুলোকে আসলে আমাদের যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব, সেগুলো আসলে মেনে চলতে হবে। যদি কারো কোনো বুঝতে কোথাও যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের BCCর সাথে বা BND টিমের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, সেক্ষেত্রে আমরা আরো ইলাবোরেট করতে পারবো। ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা কিন্তু খুবই পার্শ্ববর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন
আমরা স্ট্যান্ডার্ডগুলো যখন রিভিউ করবো কোন কোন জায়গায় আসলে এমফাসিস দেওয়া দরকার এবং কোন জায়গাটাকে হাইলাইট করা দরকার, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ হ্যাভ রেজড। So you look into it. The point has been taken. Thank you very much. স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা যখন ডকুমেন্টেশনের কথা বলা হয়েছে যে আমরা বিআরএক্স, এসআরএস, এসডি এগুলো যে করি, এগুলো কি কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে? না, সরাসরি আসলে এসআরএস বিআরএস এর জন্য কোনো স্ট্যান্ডার্ড দেওয়া নেই। এখানে আসলে যেটা এমএসএস দেওয়া হচ্ছে যে যেমন নোটেশন, এগুলো তো আমরা প্রসেস ফ্লো, এগুলো তো আসলে কম বেশি সবাই এটা মেনটেন করে। তারপর এইচডিডি তে আমরা কি কি রাখবো না রাখবো, ইউএমএল ডিজাইন, এসআরএস, কিন্তু যদি একটা স্ট্যান্ডার্ড থাকতো তাহলে সবাই দেখা যায়, যেমন আমি একুয়াইতে যখন কাজ করেছি বিভিন্ন ভেন্ডরদের সাথে বেশে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে যে একটা থাকলে আমাদের ভালো হবে, আমরা ফলো। এখনো যখন আমরা যেখানে কাজ করি আমার জন্য যদি একটা স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছি, আমার মনে হয় এটা আমার একটা সাজেশন থাকবে যে যদি আমরা এসআরএস এবং বিআরএস এসডিডি এগুলো যদি জাস্ট মানে ফরম্যাট লাইক আ ফরম্যাট, যে এই জিনিসগুলো অ্যাটলিস্ট যদি আমরা কভার করি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা স্ট্যান্ডার্ড এসআরএস। তাহলে তো এগুলো তৈরি করা হয়, আমরা করি নিজেদের মধ্যে যে এতে করে যেটা প্রবলেম হয় যে নিজেদের মতো করে করলে যেটা সমস্যা হয় যে একটা অ্যাপ্লিকেশনের সাথে যখন আরেকটা অ্যাপ্লিকেশনের হ্যান্ডশেকিং দরকার পড়ে তখন এই প্রবলেমটা তৈরি হয়। তো আমরা পয়েন্টটা নোট করে নিতে বলছি না। কোশ্চেনটা যখন আমি বলছিলাম যে চেকলিস্ট আমরা আসলে বিএনপি তো আসলে এক্স্যাক্টলি কোনো টুল না যে এটা ইউজ করে আমি আমার সফটওয়্যার ডেভেলপ করব। এটা আসলে বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা কি কি মেইনটেইন করা হবে, কি করলে আমরা এটা কমপ্লাই করব। তো সেখানে ফরাদ ভাই বলেছিলেন যে আমরা যদি এসএলএস শেয়ার করি তাহলে হয়তো ওনারা চেক করে বলতে পারবেন আপনারা যে আসলে কোন কোন জায়গাগুলো গ্যাপ। এবং আমি এখন প্রেজেন্টেশন দেখে বুঝলাম যে আমরা কোনগুলো জায়গাগুলো আসলে ফলো করি, কোনগুলো জায়গাগুলো হয়তো আমরা এখন করতে হবে। সো আমার এসআরএসটা যদি ওই জিনিসগুলোকে কভার করে, স্পেসিফিকেশনগুলোকে কভার করে, তাহলে কিন্তু আমিও স্বচ্ছ থাকি যে আমি কি করলাম, আর যারা যেমন যদি আমি বলি বিএনএ কর্তৃপক্ষ এটা কমপ্লায়েন্সে চেক করলো তাহলে কিন্তু তারাও করতে পারে। স্ট্যান্ডার্ড গুলো থাকলে আমাদের জন্য মনে হয় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই বিষয়ে অ্যান্সার এটা সরি আমি একটু দু একটা কথা বলতেছি, একটু সাপ্লিমেন্টারি হিসেবে বলতেছি যে আসলে প্রশ্নের জন্য ধন্যবাদ। তো বিএনপি এর মূল এসেন্সটা ছিল আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের, যেটা আমরা আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যখন আপনি স্পেসিফিক কোনো একটা অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে চলে আসতেছেন, তো আমরা জানি যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমের জন্য তার স্পেসিফিক সলিউশন আর্কিটেকচারের প্রয়োজন পড়ে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার, আর একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য তার সলিউশন আর্কিটেকচার। তো সাধারণত এসআরএস, বিআরটি বা এই যে টেকনিক্যাল ডকুমেন্টগুলো, এগুলো হচ্ছে আসলে ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের সলিউশন আর্কিটেকচারের। তো যেহেতু বিএনপি এর মূল এসেন্সটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার, তো অনেকটা সেই হিসেবে এখনো পর্যন্ত এই স্পেসিফিক আমরা প্রেসক্রাইব করছি। তবে আপনার পয়েন্ট নোট করা হয়তো ভবিষ্যতে আমরা এই ধন্যবাদ জনাব এ কে গোলাম সারোয়ার আপনার